বিয়ের আগের রাতে বউ উধাও, কোথাও বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মহুয়া পুরো বাসা ছাদ খুঁজে এসে কথাটা মেঘলাকে বলল। মেঘলা চিন্তিত হয়ে নিরুপমাকে কথাটা বলতে উনি বলে উঠলেন, আমার মেয়েকে আমি চিনি, ও কখনো এমন কাজ করবে না যেটা আমার সম্মানে লাগে। তাহলে ছোঁয়া কোথায়? নিরুপমা হসপিটাল হতে শুরু করে ছোঁয়ার সব ফ্রেন্ডদের বাসায় কল দিল। ছোঁয়া কোথাও নেই। সারা রাত গেল, সবাই ছোঁয়ার অপেক্ষা করলো, কিন্তু ছোঁয়া ফেরেনি। নিরুপমার চোখ জলে ভরে উঠল। এখন উনি কি জবাব দেবে ছেলে পক্ষকে? উনি মোবাইল বের করে রাফিকে কল দিল। রাফি কল ধরতে নিরুপমা সবটা রাফিকে বলল। রাফি ওনাকে শান্ত হতে বলে বলল, রাতে কেন এই খবর ওকে জানায়নি? ও ছোঁয়ার হবু স্বামী, একবারও কি ওকে ছোঁয়ার মিসিং সেটা জানানোর দরকার ছিল না? এখনো আসছে, বাড়ি ভর্তি মেহমান, সবাই এটা সেটা বলা বলি করছে। মহুয়া সবাইকে চুপ করিয়ে বলল, ছোঁয়া ওরা ফ্রেন্ডের বাসায় আছে। মিম সাইডে দাঁড়িয়ে কাউকে কল দিয়ে ওদিকের অবস্থা জিজ্ঞেস করল। কিছু সময়ের মধ্যে রাফি বাইক নিয়ে চলে আসলো। প্রথমেই এসে জিজ্ঞেস করলো নির্জন কোথায়। সবাই অবাক হলো, রাফি নির্জনকে চেনে। রাত থেকে কেন একবারও কারো নির্জনের কথা মনে পড়েনি? নিরুপমা হালিমা বেগমের কাছে কল দিয়ে জিজ্ঞেস করলো, নির্জন কোথায়? নির্জন ওর রুমে। কেন? নির্জনের রুমে গিয়ে ওকে ফোনটা দে। হালিমা বেগম নির্জনের রুমে গিয়ে অনেকবার দরজা ধাক্কা দিল। দরজার ভেতরে দিয়ে লাগানো। অনেক ডেকেছে, কোনো সারা শব্দ পেল না। হালিমা বেগম ছেলের জন্য ভয় পেয়ে গেল। ছেলে উল্টোপাল্টা কিছু করে বসেনি তো? সুইসাইড করেছে কি? এইসব মনে হতে উনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। দারোয়ানের দরজা ভাঙলো। ভেতরে গিয়ে দেখে কেউ নেই রুমে। বাড়িতে হালিমা বেগম ছাড়া সবাই এখন নিরুপমাদের বাড়িতে। হালিমা বেগম কে কল দিয়ে বলল নির্জন বাসায় নেই, কোথায় আছে উনি জানে না। নিরুপমা রেগে বলে উঠল, আপনার বেয়াদব ছেলে আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে? আজ ওর বিয়ে ছিল, আর কিভাবে আমাদের নিচে নামাবেন? মা ছেলে মিলে পেছনটা কি? আর কোনোভাবে প্রতিশোধ নেওয়ার থাকলে আমাকে মেরে ফেলুন। হালিমা বেগম কিছু বুঝলো না। নির্জন ছোঁয়াকে কোথায় নিয়ে গেছে? আর ছোঁয়া এত ভালো হলে নির্জনের সাথে গেল কেন? আর শ্রাবণ আহনাফ অনেকবার নির্জনকে কল দিল, ওর মোবাইল বন্ধ। মহুয়া আহনাফের পাশে দাঁড়িয়েছিল। আহনাফকে শুনে শুনে পিপির করে বলে উঠল, এদের ভাইদের এই স্বভাব, জোর করে তুলে নিয়ে বিয়ে করে নেয়া। ভাইয়া এমন করেছে, সে কেন বাকি থাকবে? আহনাফ মহুয়ার দিকে ফিউ কুচকে তাকিয়ে হেসে ফেল। মহুয়ার দিকে আরো একটু ঘেসে দাঁড়িয়ে পড়ল, কেন তুমি খুশি হওনি? জোর করে তুলে নিয়ে বিয়ে করেছিলাম বলেই তো আমার মতো হ্যান্ডসাম একটা স্বামী পেয়েছো। হয় আমাকে উদ্ধার করেছেন। সুদর্শন পুরুষের চেয়ে একজন বিশ্বস্ত সঙ্গী, যত্নশীল পুরুষ, কেয়ারিং হাজবেন্ড বেশি সুন্দর, যা আপনার মধ্যে নেই। সুন্দর চেহারা দিয়ে কি হবে যদি মন পরিষ্কার না হয়? আহনাফ মহুয়ার দিকে কিছু সময় তাকিয়ে মোবাইলের দিকে তাকিয়ে বলল, ছোঁয়া নির্জনের কাছেই ভালো থাকবে। যা হয়েছে ভালোই হয়েছে। নিজের জিনিস সবার ভালো মনে হয়। ছোঁয়া নির্জনের কাছে ভালো থাকলে এতটা কষ্ট পেতে হতো না। যখন ওকে প্রয়োজন ছিল এভাবে হাত ছেড়ে দিতে পারতো না। সুবিধাবাদী পুরুষ কখনো ভালো স্বামী হতে পারে না। আহনাফ মহুয়ার রাগী মুখের দিকে তাকিয়ে রইল। ফর্সা মুখটা রাগে লাল হয়ে গেছে। সুন্দর লাগছে। মহুয়া ফুলকুচকে তাকাতে আহনাফ বলে উঠল, গরম ভীষণ। বলে অন্য পাশে গিয়ে দাঁড়ালো। একটা রুমে হাত মুখ বাঁধা অবস্থায় ছোঁয়া রেগে ছোটার জন্য ছটফট করছে। দূরে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্জন। ছোঁয়ার এমন রাগী চোখ দেখে নির্জন মুচকি হাসল, যা ছোঁয়ার রাগ আরো বাড়িয়ে দিল। নির্জন উঠে গিয়ে ছোঁয়ার মুখের বাঁধন খুলে দিল। ছোঁয়া জোরে জোরে শ্বাস নিয়ে নির্জনের দিকে তাকিয়ে বলে উঠল, হাতগুলো খুলে দে। নির্জন বাধ্য ছেলের মতন ওর হাতের বাঁধন খুলে দিল। হাত ছাড়া পেতে ছোঁয়া হামলে পড়লো নির্জনের উপর। রাগে নির্জনের বুকে কিল ঘুষি মারল। চুলগুলো টেনে ধরলো। এক পর্যায়ে নির্জনের ঘাড়ে কামড় বসিয়ে দিল। নির্জন ব্যথার চোখ বন্ধ করে নিল। নিজের সব রাগ কামড়ের ওপর দিয়েই গেল। রক্ত পড়ছে নির্জনের ঘাড় দিয়ে। নির্জন ঘাড়ে হাত দিয়ে সামনে এনে দেখে রক্ত।
তোর এক রাতে এত খিদে লাগলে আমাকে বলতি, রক্ত মাংস যা লাগে আমি এনে দিতাম। ডাইনির মতো আমার রক্ত মাংস কেন খাচ্ছিস? 5 মিনিটে আমাকে বাড়িতে পৌঁছে দিবি, না হলে তোকে আমি খুন করব। এমনিতে সেই কয়েক যুগ বছর আগে মরে গেছে। যেদিন তোকে প্রথম শাড়িতে দেখেছিলাম সেদিন কয়েকবার হার্ট মিস করেছিলাম। আমাকে তো তুই সেই পিচ্ছি থাকতেই মেরে ফেলেছিস, আর নতুন করে কি মারবি? এইসব সিনেমার ডায়লগ বন্ধ করে আমার সামনে থেকে যাও। আজ আমার বিয়ে, নিশ্চয়ই সবাই আমাকে খুঁজছে। আশেপাশের লোকজন আম্মুকে কথা শোনাচ্ছে। আর কিভাবে শেষ করবি আমাদের? এর থেকে ভালো মেরে ফেলতি। রেডি হ, এখন কাজে আসবে। চোর আগে চিৎকার করে বলে উঠল। কিসের কাজে? ও মা, কাজে চিনস না? বিয়ে পড়ায়। ছোঁয়া রেগে নির্জনের কলার চেপে ধরে বলল। কার বিয়ে? নির্জন ছোঁয়ার চোখের দিকে তাকাতেই হেসে বলে উঠল। এখানে তুই আর আমি ছাড়া আছেটাকে? নির্জনের বাচ্চা, এখন কিন্তু অতিরিক্ত হচ্ছে। সারা রাত আমাকে আটকে রেখেছিস, আমি তোকে পুলিশে দেব। জি সোহা, নিজের স্বামীকে পুলিশে দেওয়ার চিন্তা তোর মাথায় কিভাবে আসে? তুই অনেক ভদ্র, লক্ষ্মী বউ ছিলি। আমি বাড়ি যাব। আমি কি নিষেধ করেছি? আগে শুভ কাজটা শেষ হোক। আমি তোকে মরে গেলেও বিয়ে করব না। তাহলে কাকে করবি? তার সাথে বিয়ে ঠিক হয়েছে ওর সাথে বিয়ের কথা বলে যাও। তোকে বলে দিতে হবে কাকে ভুলবো আর কাকে মনে রাখবো। আজ থেকে আমি যা বলবো তাই হবে। ছোঁয়া রেগে দরজা খুলে আশেপাশে তাকিয়ে অবাক হলো। যত দূর চোখ যায় শুধু গাছ আর গাছ, পাশের সমুদ্র আর একটু দূরে পাহাড়। এটা কোন জায়গা? আমাকে কোথায় নিয়ে এসেছিস? একটু পর স্বামী হব, একটু তো সম্মান দিয়ে তুমি করে বল। তুই এর থেকেও নিচে কোনো শব্দ থাকলে সেটাই ব্যবহার করতাম। আমাকে বাড়িতে দিয়ে আয়। নির্জন ছোঁয়ার হাত ধরে বাইরে সমুদ্রের পাড়ে নিয়ে আসলো। সুন্দর না? সবকিছু বিষাক্ত লাগছে নির্জন। সবার আমার জন্য টেনশন করছে। নির্জন কাউকে কল দিয়ে বলল জলদি নিয়ে আসতে। কিছু সময়ের মধ্যে 4 জন ছেলে একজন কাজী নিয়ে এসে দাঁড়ালো। কাজীকে দেখে বোঝা যাচ্ছে ওনাকে ভয় দেখিয়ে তুলে নিয়ে এসেছে। ছোঁয়া কাজীর ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে বলল, নির্জন আর কতটা নিচে নামবে? তোকে আমি পুলিশে দেব। নির্জন হাসলো ছোঁয়ার বোকার মতো কথা শুনে। হাসবি না, হাসলে তোকে রাক্ষসের মতো লাগে। সোহারানি বলে যান, সোহারানি বলে যান কেন? আপনার স্বামী একজন পুলিশ, তাকে আর কি পুলিশে ভয় দেখান? আমাকে বাড়িতে নিয়ে চল নির্জন, পাগলামি করিস না। আমার বর নিশ্চয়ই অপেক্ষা করছে। আম্মুর কি অবস্থা কে জানে? এসব করে কি শান্তি পাচ্ছিস? নির্জন ওর হাত ধরে ভেতরে নিয়ে সোফায় বসিয়ে দিল। ছোঁয়া নির্জনের হাত ছেড়ে দৌড়তে শুরু করলো। কোন দিক দিয়ে যাচ্ছে সে নিজেও জানে না, কিন্তু ওকে বের হতেই হবে। নির্জন পেছন থেকে মুচকি এসে তাকিয়ে আছে। শুধু শুধু নিজের এনার্জিগুলো নষ্ট করছো আমার বোকা রানী। ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে তোমাকে থামতে হবে। এমন কোনো জায়গা বাকি নেই রাফি ছোঁয়াকে খুঁজছে না, সব জায়গায় লোক লাগিয়েছে। আহনাফ আলবিকে খাবার খাইয়ে দিচ্ছে, মহুয়া চুপচাপ বসে বসে তা দেখছে। ভেতর ভেতর রাগে ফেটে পড়লেও উপরে একদম শান্ত দেখাচ্ছে। এদিকে শ্রাবণ বউকে নিয়ে ব্যস্ত, জোর করে নিজেই খাবার খাইয়ে দিচ্ছে। বাইরের সব মেহমানদের খাইয়ে বিদায় করে দিয়েছে। রাফি আহনাফ আর শ্রাবণের দিকে তাকিয়ে কিছু সময় তাকিয়ে রইল। এদের বোনকে পাওয়া যাচ্ছে না, অথচ এই দিকে এদের কোনো খবর নেই। একজন বাচ্চা তো আরেকজন বউ নিয়ে ব্যস্ত হয়ে আছে। মহুয়া হয়তো রাফির এভাবে তাকানোর কারণ বুঝলো। রাফির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, সোয়ার কোনো খবর? না ভাবি, তবে খুব জলদি পেয়ে যাব। লাস্ট নির্জনকে কোথায় দেখা গেছে তার লোকেশন পেয়ে গেছে। মহুয়া অবাক হয়ে পড়ল। কোথায়? রাফি ইশারা করে মিমের দিকে তাকালো। মহুয়া আরো অবাক হলো। রাফি মিমকে ইশারা করায়। মিম মোবাইলে কিছু একটা করে সামনে তাকিয়ে দেখে রাফি আর মহুয়া দাঁড়িয়ে আছে ওর সামনে। ছোঁয়া ঘুরে ফিরে নিজনের সামনে এসে কোমরে হাত রেখে লম্বা লম্বা করে কয়েকটা শ্বাস নিল। শেষ তো দৌড় কত দূর বুঝতে পেরেছিস? এখন চুপচাপ ভেতরে যা, পার্লারের মেয়েরা অপেক্ষা করছে। নির্জনের বাচ্চা, আমাকে এখান থেকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দে। আমি তোকে ছাড়বো না। স্যার থেকেই বলেছে যান, আমি তো চাই আমাকে সারা জীবন ধরে রাখো। তোর মতো নির্লজ্জ ছেড়ে আমি কখনো দেখিনি। বিন্দুমাত্র লজ্জা থাকলে বাড়িতে দিয়ে আসবি। সোয়া বাড়িতে যেতে চাইলে জলদি আমার কথা মতো কাজ কর, তাহলেই হবে। কখনো না, আমি তোকে বিয়ে করব না। বিয়ে তোর আমাকে করতেই হবে। নির্জন ছোঁয়াকে জোর করে ভেতরে একটা রুমে পাঠিয়ে দিল।
ছোঁয়ার আগে কটমট করে তাকিয়ে আছে নির্জনের দিকে। নির্জন চোখ মেরে চলে গেল। ছোঁয়াকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেও পারলো না। কোনো রকমের শাড়ি পরিয়ে একটা মেয়ে বের হয়ে নির্জনকে বলল। নির্জন সবাইকে বের করে নিজে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ছোঁয়া রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। এইভাবে তাকালে প্রেমে পড়ে যাবি, চোখ বন্ধ করে রাখ। হাস্যকর, তোকে দেখলেই আমার গোসল করতে ইচ্ছে হয়। তোর শরীরে এত ময়লা যে আমাকে দেখলে গোসল করতে ইচ্ছে হয়। আমাকে এখান থেকে যেতে দে নির্জন, বেশি বেশি করছিস। নির্জন চুপচাপ গিয়ে ছোঁয়ার সামনে বসে জোর করে ওর মুখ চেপে ধরে সাজিয়ে দিল। ছোঁয়া নিজেও এবার নড়াচড়া করলো না। রাত থেকে না খেয়ে আছে, শরীর দুর্বল লাগছে। নির্জন ছোঁয়াকে এনে রুমে থেকে বের হয়ে সবার সামনে নিয়ে বসল। নির্জন কাজীকে বলল, বিয়ে শুরু করুন। ছোঁয়া হাজার চেষ্টা করেও বিয়ে থামাতে পারল না। বাইরে গন্ডগোছে নির্জন বেরিয়ে আসলো। রাফি রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে নির্জনের দিকে। পেছনে মিম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নির্জন সবটা বুঝতে পারল, মুচকি হেসে বলল, আর একটু আগে আসলে আমার জানের জিগায় দোস্তকে উকিল আব্বু বানাতে হতো না, তোমাকে আর মিমকে বানিয়ে দিতাম, তোমরা রেডিমেড ছেড়ে আর বউ পেয়ে যেতে। নির্জন থুতনিতে হাত দিয়ে কিছু একটা ভেবে বলল, সমস্যা নেই, দেরি করেছে বলে কি হয়েছে, আমরা না হয় আজ থেকে তোমাদের আব্বুর নজরে দেখবো, এসেছো মিষ্টি মুখ করে যাও। রাফি রেগে গিয়ে নির্জনের কলার চেপে ধরল। নির্জন নিজের কলারের দিকে তাকিয়ে বলে উঠল, দিলে তো বিয়ের পাঞ্জাবি নষ্ট করে। ছোঁয়াকে কোথায় লুকিয়ে রেখেছিস? কলার স্যার। রাফি নির্জনের চোখের দিকে তাকিয়ে বলল, আমি আর সেই ভীতু ছেলেটা নেই যে তোরে ভয়ে চুপসে যাব। ওরে বাহ, ভীষণ সাহসী হয়ে গেছিস। আজ আমার প্রথম বিয়ে, তাই কিছু করতে চাচ্ছি না। এমনিতেই তোকে দেখি আমার হাত নিষ্পিস করছে, প্লিজ কলার ছেড়ে দূরে গিয়ে দাঁড়া। রাফি রেগে নির্জনের মুখে খুশি মেরে বসল। নির্জন ঠোঁটে হাত দিয়ে দেখে রক্ত চলে এসেছে। হাতে তো দেখি ভালোই শক্তি, ভালোই বলছি চলে যা। আমি ছোঁয়াকে ছাড়া এক পাও নড়ছি না। আরে বাপ, অন্য বউকে দিয়ে তোর কাজ কি? ছোঁয়া শুধু আমার বউ, ও শুধু আমার। কিন্তু সে এখন কাগজ কলমে দুনিয়াতে আখিরাতে সব জায়গায় আমার হয়ে গেছে। রাফি নির্জনকে ছেড়ে দৌড়ে ভেতরে চলে গেল। ছোঁয়া চুপচাপ সোফায় বসে আছে। রাফি দৌড়ে গিয়ে ছোঁয়ার পায়ের কাছে বসে পড়ল। শ্রাবণ সবাইকে বলে মেঘলাকে নিয়ে বের হয়ে গেল। মেঘলার আগে ফুসফুস করছে, সে কিছুতে এখান থেকে যাবে না। শ্রাবণও মেঘলাকে এখানে এই গরমে থাকতে দিবে না। এই গরমে মেঘলার সাথে সাথে ওর মেয়েরও কষ্ট হচ্ছে। আমার শরীর আমার বাচ্চা, অথচ কষ্ট হচ্ছে তোমার, গরম লাগছে তোমার। আজব আজব কথা বলা বন্ধ করো। সোহেল তোমার হলেও গরম আমার লাগে, আমি অনুভব করতে পারি। আমি তোমার কষ্টগুলো বুঝতে পারি, আমার মেয়ের কষ্টগুলো বুঝতে পারি। আমি তোমাকে ভালোবাসি বলেই এতটা পাগলামি করি, অথচ তোমার কাছে সব আজব লাগে। সব সময় বলি এত কেয়ার করতে হবে না, আমারটা আমি বুঝে নিব। আল্লাহ না করুক যদি আমি না থাকি, আমার কিছু হয়ে যায় তখন। মেঘলা আর কিছু বলার আগে শ্রাবণ ওর মুখ চেপে ধরল। চুপ, সব সময় উল্টাপাল্টা কথা না বললে তোমার শান্তি লাগে না? আমাকে কষ্ট দিয়ে শান্তি পাও? তোমার এইসব কথা যে আমাকে কষ্ট দেয়, ভিতর থেকে ভেঙে দেয়, সারাক্ষণ মনের ভিতর ভয় ঢুকে থাকে, তুমি বুঝতে পারো? তোমার কিছু হলে আমি কি নিয়ে থাকবো? মেঘলা মুচকি হেসে গাড়ি থেকে বাইরের দিকে তাকালো। শ্রাবণ আর চোখে মেঘলার দিকে তাকিয়ে রইল। আজকাল মেঘলা শ্রাবণকে ইগনোর করছে, দূরে দূরে থাকার চেষ্টা করছে, কিছু বললে চুপচাপ থাকে। মেঘলা কি বুঝে না ওর এই সব শ্রাবণকে কষ্ট দেয় অনেক? আমিনা বেগমের সাথে কথা বলে ছাদে গেল। আমিনা বেগম ভেতরে ভীষণ খুশি। নিরুপমা ছাড়া সবাই খুশি। ছোঁয়া নিজনের সাথে আছে শুনে। নিরুপমা শক্ত হয়ে বসে আছে, খুব শান্ত দেখা যাচ্ছে, যেমনটা ঝড় আসার আগে প্রকৃতি শান্ত হয়ে থাকে। মহুয়া বার কয়েক তাকালো, বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছুই বুঝতে পারলো না। আলবি গিয়ে নিরুপমার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। নিরুপমার চোখ তুলে আলবির দিকে তাকিয়ে এক হাত দিয়ে ওকে নিজের কাছে টেনে নিল। আলবি চুপচাপ শান্ত ছেলের মতো লেপটে গেল ওনার বুকে। আহনাব কারোর সাথে কথা বলে নিচে এসে দেখে মহুয়া চুপচাপ বসে আছে। আহনাব পাশে গিয়ে বসতেই মহুয়া উঠে যেতে চাইল। আহনাব মহুয়ার হাত ধরে ফেলল। মহুয়া অন্য হাতে আহনাফের হাত ছাড়িয়ে দূরে গিয়ে দাঁড়ালো। আগামীকাল চলে যাচ্ছি নিজের শহরে, আশা করি আর কখনো আমাদের দেখা হবে না। নিয়তি হয়তো অন্য কিছু চাই, আমি নিয়তি বদলে দিব। চেষ্টা করে দেখো। মহুয়া চলে যেতে নিলে আহনাব বলে উঠল, সব কি ঠিক করা যায় না?
চাইলেই সবকিছু শুরু করা যায় মেহু। মহুয়া তার ছেলের হাসি দিয়ে বলে উঠল, যা শেষ তা শুরু কিভাবে হয় আহনাফ চৌধুরী? চাইলেই সবকিছু ভুলে যাওয়া যায় না, সব আঘাত মুছে যায় না, কিছু তিক্ত কথা ভুলে যাওয়া যায় না। তুমি চাইলেই সবটা আমাকে বলতে পারতে, বোঝাতে পারতে। যেখানে অবিশ্বাস সেখানে আমি কি বলতাম, কি বুঝতাম? আপনার ভালোবাসা এতটাই হালকা ছিল, সামান্য বাতাসে ঝরে গেছে। আমাদের ডিভোর্স হয়ে গেছে, কিছু শুরু হওয়ার নেই। নির্জন আর ওর পেছনে দাঁড়িয়ে আছে ছোঁয়া। নিরুপমা দরজা খুলে নির্জনকে দেখে রেগে গেল, ওর উপর হাত তুলতে গিয়েও থেমে গেল। থামলে কেন? মারো প্লিজ পুপি, মেরে সব রাগ শেষ করে ফেলো। আমি তো তোমার ছেলেই, সে ছোট থেকে ছেলের মতো বড় করলে, আজ কেন এত দূরত্ব? প্লিজ পুপি মারো, বকা দাও, তাও আগের মতো হয়ে যাও। সামনে থেকে সরো। তুমি আজ যা করলে আমার সম্মান কোথায় নিয়ে দাঁড় করালে? কই, আমার মেয়ে তো তোমার বিয়েতে গিয়ে কোনো সিনকেট করেনি, তাহলে তুমি কেন আজ সমাজের সামনে ছোট করলে? আমি ওকে ভালোবাসি, ওর অসম্মান হোক কখনো চাইনি পুপি। আজকে পর ওর দিকে ভয়ও কেউ আঙ্গুল তুলতে পারবে না। আজ থেকে ও নির্জন চৌধুরীর বউ। বিয়েটা কি হয়ে গেছে? নির্জন মাথা নাড়তে নিরুপমা দুপা পিছিয়ে গেল। ছোঁয়া গিয়ে জাপটে ধরল ওর আম্মুকে। নিরুপমা মেয়ের মাথায় হাত রাখলো। ছোঁয়া কাঁদতে শুরু করলো। রাফি রাগে চোখ মুখ শক্ত করে এসে নিরুপমার সামনে দাঁড়িয়ে বলল, এই বিয়ে কিছুতেই হয়নি, এখানে ছোঁয়ার কোনো সম্মতি ছিল না। আজ আমাদের বিয়ে ছোঁয়া। নির্জন বিরক্ত হয়ে রাফির দিকে তাকালো। মানে একটা ছেলে কতটা বলদ হলে এমন কথা বলতে পারে? ছোঁয়া লেপটে আছে নিরুপমার বুকে। মহুয়া নির্জনের কাছে এসে বলল, ভেতরে এসো। ভেতর যাব না ভাবি, ছোঁয়াকে নিয়ে একদম বাড়িতে যাব, আপনারা চলুন। ছোঁয়া কিছুতেই নির্জনের সাথে যাবে না। নিরুপমা ও মেয়েকে ওই বাড়িতে দিবে না। নির্জন ওর আম্মুকে আগেই কল দিয়েছিল। হালিমা বেগম গাড়ি থেকে নেমে বাড়ির সামনে এসে বলল, আমি বাড়ির গাড়ি নিয়ে এসেছি। নিরু, মেয়েকে বিদায় দিয়ে দাও। এখন ছোঁয়া আমার বাড়ির বউ আর তোমার বাড়ির মেহমান। কিন্তু এই বিয়ে? যত রাগ সব না হয় পরে হিসাব করে ফিরিয়ে দিও। এক সময় না হয় আমরা রাগ, অভিমান, ভুল বোঝাবুঝির হিসেব করে নিব। আজ মেয়েকে বিদায় দাও। মহুয়া বুঝালো। রাফি শুধু চুপচাপ রক্তবর্ণ চোখে তাকিয়ে দেখলো সব। উপরে যতটা শান্ত, ভেতরে ঠিক তার থেকেও গভীরে পুড়ছে। যার গন্ধ বের হচ্ছে না, শব্দ হচ্ছে না, কিন্তু কারো জীবন থমকে গেছে। রাফি বুকে হাত দিয়ে লম্বা কয়েকটা শ্বাস ফেলে বাড়ি থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় মিমের সামনে পড়তে মিম মাথা নিচু করে বলল, সরি। রাফি হাসল। এই যে ভেতরে আগুন জ্বলছে, সেটা কি এই সাধারণ সরিতে ঠান্ডা হবে? মিম কি বুঝতে পারছে সে কি করেছে? তো ছোঁয়া আর নিজের সবটা জানতো। একবার বিয়েটা হয়ে গেলে হয়তো রাফি সবটা ঠিক করে নিত। ছোঁয়ার মন জেতার জন্য 7 সমুদ্র পাড়ি দিত। একটা মেয়ের মন জয় করা অতটাও কঠিন নয়। না হয় ছোঁয়া সারা জীবনের মনে অন্য কাউকে রাখলেও ভাগ্যে রাফির হয়ে থেকে যেত। রাফি তো লাভ ক্ষতি হিসেব করে ছোঁয়াকে ভালোবাসেনি। সেই ছোট্ট থেকে ভালোবেসে আসছে। কত অপমান, কত অবহেলা মায়েরও খেয়েছে। কলেজের সবার সামনে ছোঁয়া অপমান করেছে, তাও গায়ে মাখিনি। এতগুলো বছর পরেও এভাবে দেখে ভেবেছিল ভাগ্য হয়তো অন্য কিছু চাচ্ছে। না হয় দেখা কেন হলো? ওই দিনের চিঠি ছোঁয়া ডাস্টবিনে ফেলে দিলেও তা কুড়িয়ে নিজের কাছে রেখে দিয়েছিল রাফি। ভালোবাসা এত অদ্ভুত কেন, এত কষ্ট কেন? লোকে বলে পুরুষ মানুষের কষ্ট পেলেও কাঁদতে নেই, অথচ আজ রাফির না চাইতো রক্তবর্ণ চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। মিমের ভীষণ কষ্ট লাগলো রাফির শেষ তাকানোটা দেখে। ছেলেটা কি একটু বেশি কষ্ট পেল? রাফি বাইক নিয়ে বেরিয়ে পড়লো। আজ চোখ যেদিকে যায় সেই দিকেই যাবে, অথচ রাস্তা আশপাশ সবকিছু ঝাপসা। রাফির চোখ বারবার মুছছে। কলেজের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে ছিল রাফি। সব মেয়ে ওর পিছিয়ে ঘুরতো আর রাফি ঘুরতো ছোঁয়ার পিছু। শেষটা সুন্দর হতে পারতো। পুরনো গায়ে লবণ দেওয়ার কি খুব বেশি প্রয়োজন ছিল? বউ নিয়ে বাড়িতে এসে অবাক হলো, পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো। ছোঁয়া বাড়ির ভেতরে পা ফেলার আগেই নিজেকে হাওয়ায় ভাসতে দেখে ভয় নির্জনের গলা জড়িয়ে ধরলা।
আমার মহারানীর প্রথম প্রবেশে আমার কলি হোক। ছোঁয়া কিছু না বলে নির্জনের গলা ছেড়ে দিল। সে সব কিছুর বদলা খুব কঠিন ভাবে নিবে, এক এক করে সব ফিরিয়ে দিবে। মহুয়া খুব খুশি। আলবিকে কোলে নিয়ে আছে। আহনাফ এসে বলল, আমিও তো প্রথম দিন তোমাকে কোলে নিয়ে এসেছিলাম। আপনার আর নির্জনের মধ্যে পার্থক্য তো নেই, দুজনই হাত ছেড়ে দিতে সময় নেন না। আপনাদের ভালোবাসা বাতাসের চেয়েও হালকা। মহুয়া আলবিকে জড়িয়ে ধরে উপরে চলে গেল। আহনাফ মহুয়ার পেছন পেছন গেল। মহুয়া বিরক্ত হয়ে বলল, কি সমস্যা? একটা জিনিস এনেছিলাম। আমার কিছুর প্রয়োজন নেই। আহনাফ পকেট থেকে বেলি ফুলের মালাটা বের করে মহুয়ার চুলে পেঁচিয়ে দেয়। মহুয়ার কোলে আলবি বলে কিছু করতে পারে না। আহনাফ তাকিয়ে বলল, এবার সুন্দর লাগছে, ফুলের খোপায় ফুল। মহুয়া আলবিকে নামিয়ে খোপা থেকে ফুলটা এনে আহনাফের সামনে নিচে ফেলে দিল। আহনাফ ভাবতে পারেনি মহুয়া এমনটা করবে। তাহলে কি ঘৃণার পাল্লা এত ভারী হয়ে গেছে? আমার থেকে দূরে থাকুন। ফুলটার তো দোষ ছিল না। কিন্তু এর মালিক যে আপনি। আগে ফুলের মতো পবিত্র নিজের মন করুন, তারপর না হয় পবিত্র ফুলে হাত দেওয়ার মতো সাহস করবেন। আহনাফ নিচ থেকে ফুলটা হাতে তুলে নিয়ে বলল, এত জেদ ভালো না মহুয়া। আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে। এখন কি ক্ষমা করে সব ঠিক করা যায় না? কোনো কিছু ঠিক করার নেই। যখন জীবনের সবচেয়ে বাজে সময়টায় ছিলাম তখন আপনি কোথায় ছিলেন? যাকে আমি আমার খারাপ সময় পাশে পাইনি, ভালো সময়ে তার ছায়াটারও প্রয়োজন নেই। আমাদের বাচ্চার কথা অন্তত ভাবো। আমাদের বাচ্চা? আলভি শুধুমাত্র আমার বাচ্চা, আমার ছেলে। সে যখন বড় হয়ে শুনবে তার জন্মের কথা শুনে তার বাবা কি রিয়েক্ট করেছিল, তখন সে সহ্য করতে পারবে? প্লিজ, আমার সন্তানকে নিজের সন্তান বললে আমার থেকে খারাপ কেউ হবে না। আহনাফ কিছু বলার আগেই মহুয়া ঠাস করে মুখের উপর দরজা লাগিয়ে দেয়। আহনাফ শুধু চুপচাপ তাকিয়ে থাকে দরজার দিকে। কিভাবে সব ঠিক করবে ও? শ্রাবণ বাসায় এসে বুঝতে পারলো সবাই চলে এসেছে। বাসায় মেহমান সাথে রান্না বান্না নিয়ে সবাই ব্যস্ত। শ্রাবণ আলবির জন্য চকলেট নিয়ে প্রথমে উপরে গেল। আলবির হাতে সব চকলেট দিয়ে গেল নিজের রুমে। মেঘলা মাত্র ছোঁয়ার কাছ থেকে এসে বসেছে বারান্দায়। শ্রাবণ পেছন থেকে গিয়ে একটা ফুল গুজিয়ে দিল মেঘলার কানে। মেঘলা ফুল হাতে দিয়ে মুচকি হাসল। শ্রাবণ বুকে হাত দিয়ে বলল, ইস, তোমার এই হাসি আমি বড্ড বেশি ভালোবাসি বউ। এত মায়াবী কেন তুমি? আমি মায়াবী নই, তোমার চোখ মায়াবী শ্রাবণ। শ্রাবণ আরেকটা ফুল এনে মেঘলার সামনে হাঁটু গেড়ে বসে বলল, বউ ভালোবাসি। উঠো, ঢং করতে হবে না। সব ফুল নির্জনের রুম থেকে নিয়ে এসেছো। বেচারা দেব নিজের বইয়ের জন্য এনে রেখেছে। বউ, আমাকে কি তোমার এতটাই কিপটে মনে হয়? ফুল অনেক দামি জিনিস, তার থেকেও বেশি দামি আমার বউ ফুল। আমি কিভাবে দুই দামি জিনিস অন্য কারো থেকে আনতে পারি? এই ফুলগুলো আমি একটা পিচ্চির থেকে এনেছি শুধুই তোমার জন্য। মেঘলা ফুলগুলো হাতে নিয়ে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করল। শ্রাবণ পেছন থেকে মেঘলাকে জড়িয়ে ধরে বলল, আমাকে আজকাল এত ইগনোর কেন করো বউ? আমার যে কষ্ট হয় বুঝো? কেন এত মন খারাপ তোমার? কিসের এত টেনশন? আমি আছি তো। আমার মন ছটফট করে শ্রাবণ। আমার মনে হয় আমি দিন দিন তোমাকে ছেড়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে সময় আমার খুব নিকটে। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো শ্রাবণ? আমার তো তোমার বুক ছাড়া ঘুম আসে না। আমি কিভাবে ঘুমাবো? চুপ, একদম চুপ। কিছু হবে না তোমার। তোমাকে ছাড়া জীবনটা আমার জীবন নয়। আমি বেঁচে থেকেও মৃত। আমাকে বাঁচানোর জন্য না হয় থেকে যেও। মেঘলা আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, আমার ভয় হয়, নিজেকে তোমার থেকে হারানোর ভয়। আমার কাছে আসার চেষ্টা করলে এটা তোর গলায় চালিয়ে দেব। আমার থেকে দূরে থাক। নির্জন অবাক হয়ে বলল, এটা কোথায় পেলি? বাসা থেকে আসার সময় ফলের ঝুড়ি থেকে নিয়ে এসেছি। কি সাংঘাতিক বউ তুই! বিয়ের রাতে স্বামীর গলায় ছুরি চালাবি? আমার থেকে 100 হাত দূরে থাক। ছোঁয়ার হাতে চাকুর দিকে তাকিয়ে নির্জন মুখ গোমরা করে বলল, এটা ঠিক না সোয়া। বিয়েতে একবারই মানুষ করে, বাসর রাতে একবার আসে। তুই আমার সব কিছু মাটি করতে পারিস না। আমাদের তো এই রাত নিয়ে কত। ছোঁয়া কানে হাত চেপে চিৎকার করে বলে উঠল, চুপ, একদম চুপ, না হলে তোর মুখ সেলাই করে দেব। গুন্ডি বউ! কি বললি? কই কিছু না। চুপচাপ রুম থেকে বের হয়ে যা। নির্জন একবার পুরো রুমে চোখ বুলিয়ে বলে উঠল, কিন্তু রুমটা তো আমার। আমি তোর কে? বিয়ে করে একদম টাটকা নতুন বউ। বইয়ের বিপরীত কে? কি? আমি তোকে জিজ্ঞেস করছি।
জামাই? তাহলে তুই আর আমি তো এক, তোর রুম আমার রুম, যা এবার বের হ। তুই আর আমি এক হলে একসাথে থেকে যাই। খবরদার, এই রুমে শুধু আমি থাকবো। তাহলে আমি? বাড়িতে অনেক রুম খালি আছে। মানুষ কি ভাববে? আমি সোফায় বসে শুয়ে পড়ি। আমি তোকে আমার চোখের সামনে দেখতে চাই না। তাহলে চোখ বন্ধ করে রাখবি। ছোঁয়া বিছানা থেকে বালিশ নিয়ে নির্জনের দিকে ছুঁড়ে মারল। নির্জন সরে গিয়ে সোফায় গা এলিয়ে দিল। মহুয়া ব্যাগ গুছিয়ে নিল। সকাল সকাল বের হতে হবে, নয় ট্রেন পাওয়া যাবে না। আলভি একবার মায়ের দিকে, আরেকবার দরজার দিকে তাকালো। ছোট বাচ্চা হয়তো মায়ের এমন হঠাৎ রেগে যাওয়ার কারণে ভয় পেয়েছে। মহুয়া ছেলের গালে হাত রেখে জিজ্ঞেস করলো, কিছু খাবে? আলভি মাথা নেড়ে না বোঝালো। মহুয়া লাইট বন্ধ করে শুয়ে পড়ল। বারান্দায় আকাশের দিকে তাকিয়ে বসে আছে মিম। কিছুতেই চোখ বন্ধ করতে পারছে না। চোখ বন্ধ করলেই রাফির চোখ ভর্তি জল, কষ্টে লাল হয়ে যাওয়া মুখটা ভেসে উঠেছে। মিম কি ভুল কিছু করেছে? একজনের পূর্ণতা দিতে গিয়ে অন্যজনের মন ভেঙেছে। ছেলেটা এখন কেমন আছে? ঠিক আছে তো? এসব ভাবতে ভাবতেই বিরক্ত হয়ে নিজের চুল টেনে ধরে মাথা নিচু করে নিল। এতটা অশান্তি, ছটফট লাগছে কেন? আহনাফ মহুয়ার রুমের সামনে এসে রুমের চাবি দিয়ে ভেতরে প্রবেশ করলাম। মহুয়া আলভিকে বুকে নিয়ে ঘুমিয়ে আছে। মিম দরজা খোলার শব্দ পেয়ে রুমে এসে আহনাফকে দেখেছে, বড় বড় করে নিল। আহনাফ ইশারা চুপ থাকতে বলে আস্তে করে মহুয়ার পাশে গিয়ে কোলে তুলে নিল মহুয়াকে। রুম থেকে বেরিয়ে গেল। মিম ওদের দিকে তাকিয়ে মুচকি হাসল। সবার জীবনে সুখ নেমে আসুক, বিচ্ছেদের যন্ত্রণা ভুলে সবাই সুখী হোক। মিম গিয়ে আলভির পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরল। আহনাফ ছাদে এনে মহুয়াকে দোলনা শুয়ে দিল। চাঁদের আলোয় মহুয়ার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেল। আহনাফ মুগ্ধ চোখে চেরল মহুয়ার দিকে। মহুয়ার মুখের উপর কয়েকটা চুল এসে বিরক্ত করছে। আহনাফ হাত দিয়ে তা সরিয়ে দিল। আমার ভুল হয়ে গেছে মেহু, অনেক বড় ভুল। আমি কিভাবে এই ভুল শুধরে তোমাকে আমার করে নিব? কিভাবে তোমার মনের ঘৃণা সরিয়ে ভালোবাসায় পরিণত করব? আদৌ কি তুমি আমাকে ক্ষমা করবে? সব কিছু কি আগের মতো হবে? আমি কিভাবে পারলাম নিজের মানুষটার উপর সন্দেহ করতে? কিভাবে নিজের সন্তানকে অস্বীকার করলাম? আমার কেন আজ নিজের প্রতি ঘৃণা হচ্ছে? আমি তোমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য নই। আহনাফের চোখে পানি টলমল করছে। আজ এক এক করে সবকিছু তার মনে পড়েছে। কিভাবে পারলো সে এমনটা করতে? মহুয়া পবিত্র, মহুয়া ফুলের মতো পবিত্র ছিল। কিভাবে কলঙ্কিত করলো সেই ফুলকে? আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলল, দূর আকাশের চাঁদের গায়ে কলঙ্কের দাগ থাকলেও আমার বউয়ের গায়ে নেই। আমার বউ পবিত্র ফুল। আমার বউয়ের কাছে এই চাঁদের আলো ফিকে। আমার বউ সবচেয়ে সুন্দর মনের অধিকারী। আমার বউ সবচেয়ে সুন্দরী। আমি সব ঠিক করে নিব। যেভাবেই হোক সব ঠিক হবে। আমার সন্তান বউ আমার বুকে ফিরে আসবে। সকালে ছোঁয়া উঠল 10টায়। ঘুম থেকে উঠে দেখে রুমে কেউ নেই। আস্তে করে ফ্রেশ হয়ে নিচে গেল। আমিনা বেগম মন খারাপ করে বসে আছেন। দেখেই মনে হচ্ছে কান্না করেছে। বাড়ির সবার মন খারাপ। সে কিছুই বুঝতে পারল না, বুঝতে চাইলো না। সোজা চলে গেল রান্নাঘরে। কফি হাতে নিয়ে মেঘলার পাশে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? মন খারাপ কেন? মহুয়া চলে গেছে। মহুয়া চলে গেছে শুনে খুব কষ্ট পেল ছোঁয়া। ওকে একবার বলে যেতে পারতো, একবার তো বলতো চলে যাচ্ছি। অথচ মহুয়া ওকে আপন মনে করে না। সবাই দেখলো, শেষবারও ও দেখতে পেল না। কফি হাতে নিয়ে সোজা উপরে চলে গেল ছোঁয়া। আহনাফ বাসায় আসতে আমিনা বেগম রাগি চোখে তাকালো। আহনাফ বুঝলো মা কেন তো রেগে আছে। আহনাফ মায়ের পাশে বসতেই আমিনা বেগম মুখ অন্যদিকে করে ফেলল। আহনাফ মায়ের হাতে হাত রেখে বলল, মাত্র কয়েকদিন আম্মু, একটু অপেক্ষা করো, ওরা নিজে থেকে আসবে। আমিনা বেগম কিচ্ছু না বলে নিজের রুমে চলে গেল। আহনাফ সবার দিকে তাকিয়ে মুচকি হেসে নিজের রুমে চলে গেল। মহুয়া ট্রেনে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান কিছু ফেলে যাচ্ছে। ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। চোখের অজান্তেই পানি জমা হচ্ছে। মনে হচ্ছে মন আকাশে মেঘ জমেছে, এক্ষুনি টুক করে বৃষ্টি শুরু হবে। আলবি মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। মিম রেগে বলে উঠল,
এত কষ্ট হলে আসার কি দরকার ছিল? কিসের কষ্ট? শাক দিয়ে মাছ ঢাকতে হবে না, তোমার চোখে মুখে স্পষ্ট কষ্টের ছাপ। আমাদের মধ্যে সব শেষ। কি পরিচয়ে থাকতাম? আর এমন মানুষের সাথে থাকার কল্পনাও করি না। আমি জানি কিছু শেষ হয়নি, না আহনাব ভাই সাইন করেছিল আর না তুমি। মানুষের ভুল হয় আপু, জীবনে ভুল থেকেই তো আমরা শিক্ষা পাই। সব ভুল আলবির দিকে তাকিয়ে সব ঠিক করে নাও। নিজেও কষ্ট পাচ্ছ, ভাইকেও কষ্ট দিচ্ছ। তোমাদের জন্য আমার ছোট্ট আলবি বাবার ভালোবাসা পাচ্ছে না। মহুয়া চুপচাপ বাইরের দিকে তাকিয়ে বলা, এই টপিক বাদ। আজকের পর আর কখনো এই বিষয়ে কথা হবে না। ফেলে যাচ্ছি সব অতীত এখানে। কেটে গেছে বেশ কয়েকদিন। মহুয়া ফিরে এসেছে নিজের শহরে আজ 1 সপ্তাহ হয়েছে। অফিসের জন্য রেডি হয়ে বের হতে আলবি দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল। মহুয়া আলবিকে করে নিয়ে বলল, বাসা থেকে যেন বের না হয়, আজ আসতে একটু দেরি হবে। আলবি মাথা নেড়ে আচ্ছা বুঝালো। মহুয়া আলবিকে রাবেয়া বেগমের কাছে দিয়ে বের হয়ে গেল। ছোঁয়া আমেনা বেগমের সাথে নাস্তার কাজে সাহায্য করে রান্নাঘর থেকে বের হতে হালিমা বেগমের সামনে পড়লো। হালিমা বেগমকে দেখেও না দেখার মতো সাইড কাটিয়ে উপরে চলে গেল। হালিমা বেগম চুপচাপ তাকিয়ে রইল ছোঁয়ার যাওয়ার দিকে। আজ 1 সপ্তাহ হয়ে গিয়েছে বিয়ে হয়েছে, এখনো ছোঁয়া একবারও হালিমা বেগমের সাথে কোনো কথা বলেনি। ওনার দেওয়া গহনা শাড়ি কিছু ছুঁয়েও দেখেনি। ওর সব কিছু আমেনা বেগমের সাথেই। ছোট একটা ক্লিপ প্রয়োজন হলেও আমেনা বেগমের কাছে চলে যায়। এদিকে নির্জন থাকে অন্য রুমে, ছোঁয়া থাকে অন্য রুমে। হালিমা বেগম কয়েক চেষ্টা করেছে ছোঁয়ার সাথে কথা বলার, কিন্তু ছোঁয়া বারবার এড়িয়ে চলেছে। আমেনা বেগম হালিমা বেগমকে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে। হালিমা বেগমের চোখে পানি মুছে বলল, আমার ছেলেটা আমার শাস্তি পাচ্ছে। সব ঠিক করে নে, বসে শান্ত মাথায় কথা বল, সব আগের মতো হয়ে যাবে। সব ঠিক হলেও একটা দাগ তো থেকেই যায়। চেষ্টা করে দেখ, নীরুর মন অনেক নরম, তুই তো জানিস নীরু আমাদের কত ভালোবাসে। হালিমা বেগম কিছু একটা ভেবে নিজের রুমে চলে গেল। ছোঁয়া রুমে আসতে দেখলো নির্জন ছোঁয়ার রুমে। তুই এখানে কেন? আমি আমার বউয়ের কাছে আসতে পারি না। পারমিশন ছাড়া কারোর রুমে প্রবেশ করতে নেই, সেটা কি জানিস না? বউয়ের রুমে আসতে আবার পারমিশন লাগে? আমার বউয়ের রুমে আমি যখন ইচ্ছে আসতে দিতে পারি। ছোঁয়া বিছানার কাপড়গুলো আলমারিতে তুলে রেখে পেছন ফিরতে দেখলো নির্জন ওর পেছনে দাঁড়িয়ে। সামনে এমন খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? সর। নির্জন এক হাত আলমারিতে রেখে অন্য হাতে ছোঁয়ার চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, পাক্কা গিন্নি গিন্নি লাগছে, এলোমেলো চুল। আর কিছু বলার আগে ছোঁয়া বলে উঠল, চুপ, সামনে থেকে সর। এসব সিনেমার ডায়লগ দিতে তোকে কেউ বলেনি। নির্জন বিরক্ত হয়ে বলল, তুই এত আনরোমান্টিক কেন? ছোঁয়া প্রকোচকে বলল, আচ্ছা আমি আনরোমান্টিক। হ্যাঁ, সাথে নিরামিষ একটা বউ। তো এক ছটকায় নির্জনকে নিজের জায়গায় আর নিজে নির্জনের জায়গায় চলে যায়। এক হাত আলমারিতে, অন্য হাত আলতো করে নির্জনের গালে ছুঁয়ে গলায় নেমে আসলো। নির্জন অবাক হয়ে তাকিয়ে রইল। ছোঁয়া ধীরে ধীরে নির্জনের দিকে এগিয়ে গেল, কিন্তু নির্জন ওর অনেকটা লম্বা হতে উকি দিয়েও লাভ হচ্ছে না। নির্জন ইচ্ছে করে নিজের মুখ আরো উঁচুতে তুলে নিল। ছোঁয়া নির্জনের পায়ের উপর ভর দিয়ে গলায় 2 হাত দিয়ে জড়িয়ে ধরে নিচু করতে চাইল, কিন্তু মুচকি হাসছে নির্জন। ছোঁয়ার রেগে তাকাতে নির্জন ছোঁয়ার কোমরে হাত দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। ছোঁয়ার মনে হচ্ছে সে এখন অন্য একটা জগতে আছে, যেখানে শুধু ছোঁয়া আর নির্জন, আর কেউ নেই। কোনো কষ্ট দুঃখ কিচ্ছু নেই, শুধু আছে 2 চোখে অফুরন্ত ভালোবাসা। ঠোঁটে ঠান্ডা কিছু অনুভব হতেই নিজের ভাবনা থেকে বের হলো ছোঁয়া। সে কি করছে? নির্জনের থেকে নিজেকে ছাড়াতে ছটফট শুরু করলো, কিন্তু নির্জন ছাড়লো না। 5 মিনিট পর নির্জন ছেড়ে দিতে ছোঁয়া হাঁপাতে শুরু করলো। দেহে যেন প্রাণ ফিরে পেল। হাত দিয়ে ঠোঁট চেপে ধরে লজ্জায় অন্যদিকে ফিরে দৌড়ে গেল। এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। ছোঁয়ার অবস্থা দেখে নির্জন হাসতে হাসতে বিছানায় বসে পড়ল। পরক্ষণে নিজেও ঠোঁটে হাত বুলিয়ে বলল, এটাই প্রথম। নিরুপমা সামনে বসে আছে হালিমা বেগম। টলমলে চোখে নিরুপমা হাত ধরতে অবাক হয়। নিরুপমা বলল, কি হয়েছে ভাবি? সব ঠিকঠাক আছে তো? আপনি কাঁদছেন কেন? হালিমা বেগম কান্নায় ভেঙে পড়ল। নিরুপমা ভয় পেল। হঠাৎ কি হলো ওনার?
হালিমা বেগম নিরুপমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দেন আপা, আমার অনেক ভুল হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পারছি। প্রতিটা মুহূর্ত আমাকে কষ্ট দিয়ে যাচ্ছে আমার করা ভুলগুলো। প্লিজ আপনি ফিরে আসুন, আমি আর নিতে পারছি না। আমার আপনাদের সাথে এমন করা ঠিক হয়নি। আমি কথা দিচ্ছি এমন ভুল আর কখনো হবে না। আমি আপনার পায়ে ধরছি। আল্লাহ, ছি ছি ছি, এমন করবেন না ভাবি। আপনি আমার বড়, আর বড়রা ভুল করতেই পারে, এভাবে বলে নিজেকে ছোট করবেন না। তাহলে তুমি চলো আমার সাথে। আমি অনেক আগেই সব ভুলে গেছি। তুমি তোমার ভুলগুলো বুঝতে পেরেছো, এটাই অনেক। আমি এখানে ভালো আছি। আমার তোমার উপর কোনো রাগ অভিমান নেই। এখন তো আমরা বিয়েন সব ঝামেলা শেষ। শুধু আমার মেয়েটাকে ভালো রেখো। হালিমা বেগম আবার কান্না শুরু করলেন। আজ উনি কিছুতেই নিরুপমাকে ছাড়া বাড়িতে যাবেন না। সন্ধ্যায় বাড়িতে আসলে মহুয়া বাড়িতে আসতে কেমন একটা অন্যরকম অনুভব হলো। বাড়ির ভেতরে পা রেখেই অবাক হয়ে তাকিয়ে রইল। আহনাফ আলবিকে খাইয়ে দিচ্ছে। আপনি? সবাই দরজার দিকে তাকালো। মিম ভয়ে এক দৌড়ে নিজের রুমে চলে গেল। আলবি ভয়ে আহনাফ থেকে দূরে সরে গেল। আহনাফ স্বাভাবিকভাবে এসে মহুয়াকে জড়িয়ে ধরে বলল, তোমাকে অনেক মিস করেছি। মনে হলো এই মুহূর্তে জড়িয়ে না ধরলে আমার দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে। আমি জেনে শুনে কিভাবে নিজেকে শেষ করতে পারি বলো? মহুয়া ফ্রেস্ট হয়ে গেছে, একদম জমে গেল। গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। আহনাফ মহুয়াকে ছেড়ে হাত ধরে ভেতরে নিয়ে আসলো। একটা শরবতের গ্লাস এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও, ভালো লাগবে। ভীষণ গরম পড়েছে, তার উপর অফিস করে এসেছো। এসব কি নাটক হচ্ছে? আর আপনি এমন আচরণ কেন করছেন? এইসব ভাবার জন্য অনেক সময় পড়ে আছে। আগে শরবত খেয়ে ফ্রেশ হয়ে আসো। মহুয়া শরবতের গ্লাসের দিকে তাকিয়ে উপরে নিজের রুমে চলে গেল। মহুয়া যেতেই আড়াল থেকে মিম বেরিয়ে এসে পড়ল। প্রথম ধাপ সাকসেসফুল। আহনাফ ছেলের গাল টেনে পড়ল। আব্বু, কেমন দিলাম বলো? আলবি কিছু না বুঝে ভ্যা ভ্যা করে কান্না করে দিল। আহনাফ ভয়ে কানে হাত দিয়ে বলল, সরি বাবা, এই দেখো আব্বু কানে ধরে উঠবস করছি, তাও চুপ হয়ে যাও, না হয় তোমার আম্মু এখনই ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে। আলবি চুপ হয়ে গেল। আহনাফ গালে হাত দিতে গিয়েও হাত ছড়িয়ে ফেলল। ও সরি বাবা, আর তোমার কিউট গালে হাত দিব না। এখন আমি আমার দ্বিতীয় প্ল্যান শুরু করি। মহুয়া নিচে এসে চারপাশে দেখলো কেউ নেই। হঠাৎ রান্নাঘরে শব্দ হতেই মহুয়া রান্নাঘরে গিয়ে অবাক হলো। আহনাফ আলবিকে উপরে বসিয়ে নিজে কি যেন বানাচ্ছে আর আলবিকে গল্প শোনাচ্ছে। আলবি থেমে থেমে খিলখিল করে হেসে উঠছে, সাথে আহনাফও হাসছে। মহুয়া চুপচাপ তাকিয়ে রইল বাবা ছেলের এই সুন্দর মুহূর্তগুলোর দিকে। আহনাফের চোখে পড়লো মহুয়ার উপর। এসেছো তুমি? আজ আমি নিজের হাতে তোমার জন্য রান্না করেছি, সব কিছু তোমার পছন্দের। মহুয়া অবাক হয়ে বলল, আপনি রান্না করেছেন? আপনি তো কোনটা লবণ আর কোনটা চিনি সেটাই বোঝেন না। আহনাফ হেসে বলল, তোমার জন্য সবকিছু শিখে গেছি। মহুয়ার মুখ বন্ধ হয়ে গেল। এই ছোট্ট ছোট্ট কথাগুলোতে কি থাকে? মহুয়া কেন এভাবে থমকে যায়? আহনাফ আলবিকে কোলে নিয়ে এসে মহুয়ার হাত ধরে টেবিলে বসিয়ে দেয়। এক এক করে সব খাবার সামনে রাখে। মহুয়া অবাকের উপর অবাক হচ্ছে। সব কি সত্যি নাকি সে জেগে জেগে স্বপ্ন দেখছে? মহুয়া প্লেটের দিকে তাকিয়ে দেখলো আহনাফ ওর পছন্দের সব খাবার সাজিয়ে দিয়েছে। কি হচ্ছে এসব? সব কেন অবিশ্বাস্য মনে হচ্ছে। মহুয়া একটু খাবার মুখে দিয়ে বলল, সত্যি আপনি রান্না করছেন? সারাদিন লাগিয়ে তোমার জন্য। খুবই জঘন্য হয়েছে। এসবও মানুষ খায়? মহুয়া হাত ধুয়ে উঠে যেতে নিলে আহনাফ হাত ধরে বলল, এটা ভালো হয়নি, অন্যটা খেয়ে দেখো। প্রথমটাই এত জঘন্য, বাকিগুলো কেমন হবে জানা হয়ে গেছে। ভাত সবগুলো টিপে দেখতে হয় না, একটা দেখলেই বোঝা যায় বাকিগুলো কেমন। আহনাফ কিছু খুঁজে পেল না, কি বলবে। আলবিকে কোলে নিয়ে উপরেই চলে গেল। রাতে ছাদ থেকে নেমে আলবিকে খুঁজতে লাগলো মহুয়া। আহনাফ পেছন থেকে বলে উঠল, আমাকে খুঁজছো? আপনাকে কেন খুঁজবো? কেন এসছেন এখানে? কি চাই আপনার? শুরুতেও তোমাকে, শেষেও তোমাকে চাই। তোমার জন্য এসেছি, আমার ছেলের জন্য এসেছি। খবরদার ভুলেও আমার ছেলে বলবেন না। আলভি শুধুমাত্র আমার ছেলে। ঠিক আছে, তোমার আমার দুইজনের ছেলে। শুধুই আমার। মহুয়া আলবিকে আহনাফের থেকে নিতে চাইলে আলবি আহনাফকে জড়িয়ে ধরলো শক্ত করে। মুহর রেগে গেল। তুমি এত ছোট একটা বাচ্চার উপর রাগ দেখাচ্ছ? আপনি রুম থেকে বের হন তো। আলভি,
আমাকে ছাড়া ঘুমাবে না। আনাপ আমতা আমতা করে বলল, আজ না হয় আমরা। চুপ, আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, সব শেষ। কাল সকালে নিজের বাড়ি ফিরে যাবেন। আমি তো সাইন করিনি। কিন্তু আমি করে দিয়েছি। আনাপ মহুয়ার কানের কাছে ফিসফিস করে বলল, আমি জানি, তুমিও করনি। ছোঁয়া পানি খেয়ে পেছনে ফিরতেই অবাক হয়ে গেল। গ্লাসটা টেবিলে রেখে দরজার কাছে ছুটে গেল, হাত বাড়িয়ে নিরুপমার গালে রাখলো। আজ 1 সপ্তাহ পর মাকে দেখে শক্ত করে জড়িয়ে ধরলো। নিরুপমার চোখে জল, ছোঁয়াও কাচ্ছে। পেছনে হালিমা বেগম মুচকি হেসে মামের ভালোবাসা দেখছে। আমিনা বেগম এসে নিরুপমাকে দেখে খুশি হলো। সবাই সোফায় বসে আছে, ছোঁয়া তো আজ খুশি, খুব খুশি মা এসেছে। হালিমা বেগম ইশারায় ছোঁয়াকে কাছে ডাকলো। ছোঁয়া একবার নিরুপমার দিকে তাকালো। নিরুপমা হেসে বলল, তোমার শাশুড়ি ডাকছে, কাছে যাও। ছোঁয়া আসতেই হালিমা বেগম নিজের পাশে বসালো, হাতে হাত রেখে বলল, এখনো অভিমান করে আছো, রেগে আছো আমার উপর? না মামি। সরি ছোঁয়া, আমি ভীষণভাবে লজ্জিত সবকিছুর জন্য। এভাবে বললেন না মামি, আমরা কেউ কিছু মনে রাখিনি। আমাকে ক্ষমা করে আগের মতো আপন করে নেওয়া যায় না? একটা গ্লাস ভেঙে তা আবার কি আগের মতো করা যায় মামি? আমি তো তোমার মায়ের মতো, আর মাদের ভুল কি মেয়েরা বেশি দিন মনে রাখতে পারে? আমার কাজ আছে মামি, আসি। ছোঁয়া, সবকিছু ভুলে আমাকে আপন করা যায় না? ছোঁয়া কিছু না বলে রান্না করে চলে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল সবাই। ভাবে কিছু মনে করবেন না, জানেন তো ছোঁয়া কতটা অভিমানী, আর ও সবচেয়ে বেশি আপনার কাছে থাকতো। আঘাতটাও আপনার কাছ থেকে পেয়েছে তাই। হালিমা বেগম চুপচাপ বসে রইলেন। আনাপ একের পর এক প্ল্যান করেই যাচ্ছে কিভাবে মোহকে প্রপোজ করবে। বাবা ছেলে মিলে একটা কেক বানাতে শুরু করলো। মিম রাস্তা পার হতে গিয়ে একটা বাইকের সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে গেল। রেগে বাইকের দিকে একটা ইট মারলো, সাথে বকা তো আছে। কিছু দূর গিয়ে বাইকটা থেমে গেল। বাইক থেকে হেলমেট খুলে নেমে আসলো রাফি। রাফিকে দেখে মিম থমকে গেল, অটোমেটিক মুখ বন্ধ হয়ে গেল। রাফি মিমের সামনে এসে বলল, আপনি ঠিক আছেন? মিম উপর নিচ মাথা নেড়ে হাত বুঝালো। সাবধানে রাস্তা পার হতে হয়, এভাবে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? আসলে আমার একটু জলদি ভার্সিটি যেতে হবে। চলুন নামিয়ে দিয়ে আসি। না থাক, আমি চলে যাব। চলুন। কি ছিল এই একটা কথায় চলুন বলতেই মিম জমে গেল। এই ছেলেকে দেখলেই নিজেকে এলোমেলো লাগে মিমের, কিন্তু কেন এমনটা হয়, কেন? এই উত্তর কোথায় পাবে মিম? মিম গিয়ে দূরত্ব রেখে বসলো। আমার কাঁধে হাত রাখুন, না হয় পড়ে যাবেন। না, আমি ঠিক আছি। রাফি সামনের দিকে তাকিয়ে মুখে শয়তানি হাসি ফুটিয়ে বাইক টান মেরে মিম ভয়ে চুপসে আছে। এই ছেলে এত স্বাভাবিকভাবে কথা বলছে, সাথে মিম তো ওর পরিচিত নয়, শুধু একবার দেখা হয়েছে, আজ নিয়ে দ্বিতীয়বার। তবু এই ছেলের কথা শুনে মনে হচ্ছে কত পরিচিত একজন আরেকজনের। মিমকে নামিয়ে দিয়ে রাফি মিষ্টি একটা হাসি দিয়ে বলল, ভালো থাকবেন, আবার দেখা হবে। মিমও হাসির বিনিময়ে হাসি ফিরিয়ে দিল। মিম চলে যেতে রাফি নিজের আসল রূপে চলে আসলো। রাগী চোখে মিমের দিকে তাকিয়ে বলল, তুমিও বুঝবে মন ভাঙার আর্তনাদ কতটা ভয়ঙ্কর। মিম কিছুই মন বসাতে পারছে না। বারবার রাফির কথাটা মনে পড়ছে। ওর হাসি, কথা বলার স্টাইল, তাকানো, আবার দেখা হবে। ইস মিম, তুই পাগল হয়ে যাবি। এত কেন মনে পড়তে হবে? আমি আর একবারও তার কথা ভাববো না, অথচ চোখ বন্ধ করতেই সে। মহুয়া বাসা এসে দেখে বাসার অবস্থা খুবই খারাপ। মুখ গুমরা করে সোফায় বসে আছে আহনাফ, ওর পাশে কাঁদো কাঁদো মুখ করে বসে আছে আলভি। মহুয়া প্রথম আলভির কাছে গেল। আলভিকে কোলে নিয়ে জিজ্ঞেস করলো, মন খারাপ কেন, কে বকেছে? আলভি মহুয়াকে দেখে ভ্যা ভ্যা করে কান্না করে দিল। মহুয়া অবাক হয়ে ছেলেকে বুকে জড়িয়ে নিল, রেগে তাকালো আহনাফের দিকে। আলভি কান্না করতে করতেই বলে উঠল, আব্বু হাত, আব্বু হাত। মহুয়া ভেবে নিল আহনাফ আলভিকে মেরেছে, সেজন্যই আব্বু হাত বলছে। আপনার সাহস কি করে হয় আমার সন্তানের গায়ে হাত তোলার? আমি তো কখনো এই সন্তান আপনার পরিচয় দেইনি। তাহলে আজও কেন এত রাগ আমার সন্তানের উপর? কিসের রাগ? বলেছেন তো এই সন্তান আপনার নয়, আমিও মেনে নিয়েছি। তাহলে কেন আজ এই বাসায় আপনি কেন এসছেন? আমি আর আমার সন্তান আপনার কাছে অপবিত্র। ঠিক আছে, আমরা পবিত্র হই আর অপবিত্র, আপনার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই, তারপরেও কেন? আনাপ চুপচাপ তাকিয়ে রইল মহুয়ার দিকে। মহুয়ার চোখ থেকে টপটপ করে পানি পড়ছে।
রাগে ফর্সা মুখ লাল হয়ে গেছে। আমাদের বাসা থেকে এই মুহূর্তে চলে যান, আর কখনো যেন আপনার ছায়াও না দেখি। মহুয়া, আমার নাম মুখে নেবেন না। আমার কথা তো শুনবে। কি শুনবো? হ্যাঁ, আমার সন্তানের নামে নালিশ? আমি বলি আগে। আমি আপনার কোনো কথাই শুনবো না। আহনাফ রাগে চুপচাপ উপরে চলে গেল। মহুয়া আলভিকে নিয়ে সোফায় বসে পড়ল। আলভি মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, আব্বু হাত পুড়ে গেছে। বলে আবারও কান্না শুরু করল। কি? আব্বু কেকে হাত পুড়ে গেছে। আব্বু তোমাকে মারেনি? না না। তাহলে কাঁদছো কেন? আব্বু কেক হাত পুড়ে গেছে। মহুয়া আলভিকে বসিয়ে দ্রুত উপরে গেল। আহনাফের রুমে দরজা লাগানো। মহুয়া বারবার নক করতে শুরু করল। আহনাফ এক পর্যায়ে দরজা খুলে জিজ্ঞেস করল, আর কিছু বলবে? আর কিছু বলার বাকি আছে? হ্যাঁ বলবো, বলবো বলেই তো এসছি। বলো। সরো। মহুয়া ভেতরে চলে আসলো। আহনাফ অবাক হয়ে তাকিয়ে রইল। মহুয়া আহনাফের সামনে দাঁড়িয়ে বলল, হাত দাও। কেন? দিতে বলেছি, দাও। আহনাফ এক হাত বাড়িয়ে দিল। মহুয়া ভালো করে হাত উল্টিয়ে পাল্টিয়ে দেখলো। আহনাফ চুপচাপ মহুয়ার পাগলামি দেখছে। অন্য হাত দাও। মহুয়া যাও। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? হাত দিতে বলেছি। আহনাফ অন্য হাত দিতেই মহুয়ার বুক কেঁপে উঠল। হাতে এই অবস্থা কেন? কিভাবে হলো? তেমন কিছু না, ভালো হয়ে যাবে। পুরো হাত পুড়ে গেছে, কিভাবে হলো? বাদ দাও। আপনি সবকিছু বাদ দিতে পারেন, আমাকেও। তুমি ছাড়া আমার জীবনের সবকিছু বাদ দিলাম। হাত তো ডাক্তার দেখাতে হবে, চলুন। ভুলে যাচ্ছেন কেন ম্যাডাম? আমি নিজেই ডক্টর। কোন ডাক্তার আপনি যে এখনো হাতে মলম বা বরফ কিছুই দেননি? আপনার কথাগুলো বরফ হতে পারত, অথচ প্রতিটা কথা মরিচের মতো ছিল। যেমন করে পুড়ে যাওয়া হাতে মরিচ দিলে যন্ত্রণায় ছটফট করে উঠে, ঠিক তেমন করে আমার হৃদয় ছটফট করছে। সরি। আপনি জানেন আমি আপনার মুখে সরি শুনতে পারি না। আমি মলম নিয়ে আসছি। আপনি মলম হয়ে যান না, একবার জড়িয়ে ধরে ভালোবাসি বলুন, এটাই আমার মলম। মহুয়া কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। কিছু সময় পর হাতে মলম নিয়ে এসে আহনাফের হাতে লাগিয়ে দিল। আহনাফ মুখ ভার করে অন্যদিকে তাকিয়ে আছে। কবে আসবে সেই দিন? কবে? অপেক্ষা শেষ হবে কবে? মহুয়া মলম লাগিয়ে বলল, কিছু খেয়েছেন? না। আমি খাবার নিয়ে আসছি। আমি খাবো না। মহুয়া আহনাফের গালে নিজের হাত রাখল। আহনাফ ফিরে তাকাতে মহুয়া আস্তে করে আহনাফের বুকে নিজের মাথা রাখল। আহনাফ খুশিতে কি রিয়েকশন দিবে ভুলে গেল। বুকে ভেজা কিছু অনুভব করলো। মহুয়া ফুপিয়ে উঠল। আহনাফ খুশলে মহুয়া কাঁদছে। মহুয়া, জানেন কতটা কষ্টকর ছিল আমার এই লড়াই? কিভাবে কাটিয়েছি এই 5টা বছর, কিভাবে একা এই সন্তান বড় করেছি। সন্তান পেটে নিয়েও প্রতিদিন অফিস করে বাসায় ফিরে মনে হতো এর চেয়ে বুঝি মৃত্যু ভালো। যখন আপনার কথা মনে হতো কেমন দম বন্ধ হয়ে আসতো। আমি অনেক বড় অন্যায় করেছি তোমার সাথে, আমাকে ক্ষমা করে দাও। আর কখনো কোনো দুঃখ তোমাকে ছুতে পারবে না, আমি দিব না। দেখতে দেখতে কেটে গেল অনেকদিন। আহনাফ মহুয়ার সম্পর্ক ঠিক হয়ে গেছে। ছোঁয়াও নির্জনের সাথে সাথে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। মিম ভার্সিটি থেকে বের হয়ে রাস্তায় রাফিকে দেখে মুচকি হাসলো। রাফি অন্যদিকে ফিরে কারোর সাথে কথা বলছে। রাফি সব সময় মিমের জন্য এখানে অপেক্ষা করে। একসাথে বাইকে করে বিভিন্ন জায়গায় ঘুরে। রাফি প্রতিদিন দিয়ে যায় আবার দিয়ে আসে। সম্পর্ক অনেকটা গভীরে চলে গিয়েছে। মিম বুঝতে পারে সে এই ছেলেটি প্রেমে পড়েছে খুব বাজে ভাবে। মিম রাফির কাছাকাছি আসতে শুনতে পেল রাফি কাউকে বলছে, ধুর, আমাকে কি তোর পাগল মনে হয়? এই বিবাহিত মায়ের সাথে সম্পর্কে যাব? কি যোগ্যতা আছে এই মেয়ের? না পারিবারিক আর না ভার্জিন। আমি শুধু আমার প্রতিশোধ নিতে চাই, আমার প্রেমের ফাঁদে ফেলতে চাই, তারপরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবো। মিম নিজের মুখ চেপে ধরে এক পা করে পিছিয়ে গেল। কেমন মনে হচ্ছে পৃথিবীটা ঘুরছে। মিম চোখের পানি মুছতে মুছতে মুচকি এসে বলা, ভালোবাসা আমার জন্য নয়। আমি ভুলে যাই কেন আমি একজন ডিভোর্সি নারী। আমার স্বপ্ন পূরণ করাই আমার লক্ষ্য। এভাবে বারবার ভাঙবো, তাও আমি উঠে দাঁড়াবো শুধুমাত্র নিজের জন্য। রাফির কথা শেষ করে দেখলো মিম বের হয়েছে। রাফি হাসি দিয়ে মিমের দিকে তাকাতে মিমও হাসি দিয়ে বলল, অভিনয় শেষ, পারিশ্রমিক কত দিব? মানে?
প্রেমের ফাঁদে আমাকে ফেলতে এসে নিজে পড়ে যাননি তো? রাফি চুপ হয়ে গেল। যা বুঝার বুঝে গেল। কিছু বলার আগে মিম বলে উঠল, আমার মন ভেঙেছে, আর কি চাই? রাফি তাও চুপ করে আছে। ভালো থাকবেন, এটাই শেষ দেখা। সকাল থেকে মেঘলার শরীর ভালো না। দুপুরের দিকে শরীর আরো খারাপ হতে শুরু করলো। মহুয়া কয়েকবার মেঘলাকে জিজ্ঞেস করলো হসপিটালে নিয়ে যাব। মেঘলা নিষেধ করলো। মহুয়া ফিরে এসেছে এই খুশিতে কারো খেয়ালই নেই মেঘলার দিকে। আমিনা বেগম মেঘলার চোখ দেখেই বললেন জলদি হসপিটাল নিতে হবে। শ্রাবণ কাজ পেলে দ্রুত হসপিটালে আসলো। সবাই চিন্তিত হয়ে বসে আছে। শ্রাবণ টেনশনে একবার এদিক যাচ্ছে তো আবার উল্টো দিক যাচ্ছে। ভাই টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। শ্রাবণ দরজার সামনে দাঁড়িয়ে আছে, কখন ডাক্তার বের হয়ে আসবে। কিছু সময় যেতে বাচ্চার কান্না শোনা গেল। ডাক্তার বের হয়ে আসতে শ্রাবণ প্রথম মেঘলার কথা জিজ্ঞেস করলো। একজন নার্স শ্রাবণের কোলে একটা বাচ্চা দিয়ে বলল, আপনার মেয়ে? শ্রাবণ বুকের সাথে জড়িয়ে ধরতে নির্জন ছোঁয়ার দিকে তাকালো। ছোঁয়া মুখ ফিরিয়ে নিতে নির্জন বলে উঠল, এই সোয়া, আমার বাবা ডাক শুনতে ইচ্ছে হয়। তো আমি কি করব? তুই কিছু না করলে বাবা কিভাবে হব? ছোঁয়া অন্যদিকে ফিরে মুচকি হাসতে শুরু করলো। মেঘলার কপালে কিস করে শ্রাবণ মেয়েকে মেঘলার কোলে দিল। আলভি এসে বাবুর হাতে আঙুল দিয়ে বলল, কিউট। মেঘলা হেসে বলল, নবনী। মহুয়া এসে বাবু কোলে তুলে নিল। নাম কি রাখবো? নবনী। মহুয়া হেসে বলল, খালামণির থেকে শুনেছো? মহুয়া আলভি কথা বলছে তখনই পেছন থেকে আনাফ এসে বাবুর দিকে তাকিয়ে বলল, তোমার মতো হয়েছে। কারণ মায়ের থেকে খালামণি বেশি আপন হয়, সেই জন্য খালামণির মতো হয়েছে। একদম। এই গল্পটার সিজন 1 যখন আমি শেষ করেছিলাম সবাই আমাকে বলেছিল কেন মেঘলা আর মহুয়ার পরিচয় করিয়ে দিলাম না। তো দিলাম পরিচয় করিয়ে, আর নির্জনকেও ছোঁয়ার সাথে বিয়ে শাদী করিয়ে দিলাম। এবার সবাই খুশি তো? তো সিজন 2 এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবে। তবে আশিক ভাই এবং সোনালিকা আপুর ভয়েসের নতুন গল্প আসছে। সবাই রেডি থাকবেন আর পুতুল ডায়েরির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।